নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, সেই জন্য একটা ইতিহাসের আমার মনে হচ্ছে এই প্রশ্নটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসবে এবং এই প্রশ্নটা অনেকটা টাফ, অনেক বাচ্চার কাছে কিন্তু এই প্রশ্নটা ভীষণ কঠিন। আমি চেষ্টা করছি এই প্রশ্নটা তোমাদেরকে অনেক বেশি সোজা করে তোমাদের কাছে সহজলভ্য করার। তাই জন্য আমি এই প্রশ্ন তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি হিস্ট্রি। দেখো, লেনিন এবং হবসন তত্ত্ব, তোমরা জানো যে এবছরের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। কি ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন এবং লেনিন তত্ত্ব, ভিভি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এই বছরের জন্য। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে হবসন এবং লেনিন কে। হবসন হচ্ছেন একজন ব্রিটিশ অর্থনীতিবিদ এবং লেনিন হচ্ছেন রাশিয়ার কমিউনিস্ট নেতা বা দার্শনিক, যা খুশি বলতে পারো। হলো, এবার তোমরা কিন্তু সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ এই দুটো শব্দের সঙ্গে কিন্তু ক্লাস 9 থেকে পরিচিত। কেন, তোমরা ক্লাস 9-এ তোমরা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েছো এবং ওয়ার্ল্ড হিস্ট্রিতে তোমরা সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ দুটোই কিন্তু পড়েছো। আমরা কি জানি যে কাকে সাম্রাজ্যবাদ বলছে? যখন একটা আগে উপনিবেশবাদ বলছি, তারপরে সাম্রাজ্যবাদটা বলবো। দেখো, আগে তোমরা জানো যে উপনিবেশ কাকে বলছে? যখন একটা সমৃদ্ধশালী রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রে তাদের উপনিবেশ স্থাপন করে, তাহলে দ্বিতীয় রাষ্ট্রটা হচ্ছে প্রথম রাষ্ট্রের উপনিবেশ। কি উদ্দেশ্য উপনিবেশ স্থাপন করছে? ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক লিপ্সাকে পরিতৃপ্ত করার জন্য করছে। তাহলে এবার উপনিবেশ স্থাপনের মূল লক্ষ্য কিন্তু অর্থনীতি কিভাবে আরো চাঙ্গা করা যায়, সেই জন্য কিন্তু একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর উপনিবেশ স্থাপন করে। ক্লিয়ার? এবার দেখো, সাম্রাজ্যবাদ কাকে বলছে? তোমরা জানো যে যখন একটা দেশের রাজা অন্য রাষ্ট্রকে কিংবা রাজ্যকে আক্রমণ করছে এবং সেই রাষ্ট্রকে নিজের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করছে, তাহলে কি হচ্ছে? তাকে বলছে সাম্রাজ্যবাদ। তাহলে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিকতাবাদ দুটো কিন্তু আগের থেকে আছে। তাহলে আবার নতুন করে কেন লেনিন এবং হবসন সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিকতাবাদকে নিয়ে আলোচনা করলেন বা তাদের থিসিস করলেন? তাহলে প্রথমেই দেখো কি বলছে যে হবসন 1902 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদ একটা সমীক্ষা, একটা বই লিখলেন এবং লেনিন লিখলেন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। এই দুটো বই তারা লিখলেন। এটা জানতে হবে যে উপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ একে অপরের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত। হবসন এবং লেনিন তাদের নতুন করে তাদের থিসিস লিখলেন। তাহলে এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে হবসনের তত্ত্বটি কি আছে। ফার্স্ট দেখো কি বলছে, উদ্বৃত্ত পুঁজিবাদে পুঁজির সৃষ্টি। দেখো কি হচ্ছে যে যখন উপনিবেশ সৃষ্টি করছে, তখন একটা শ্রেণীর হাতে কিন্তু অতিরিক্ত পুঁজি সঞ্চিত হচ্ছে। কিভাবে সঞ্চিত হচ্ছে? এখান থেকে সৃষ্টি হচ্ছে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী। শ্রমিক শ্রেণীকে দিয়ে অফুরন্ত পরিশ্রম করিয়ে তারা যে অর্থ আয় করছে, সেটা কিন্তু সব মুনাফা লাভ করছে কারা? পুঁজিপতি শ্রেণী। এবং পুঁজিপতি শ্রেণী কি করছে? পুঁজির পর পুঁজি জমে জমে আর একটা পুঁজির পাহাড়ে পরিণত হয়েছে। এবার দেখো, তাহলে এই পুঁজির পাহাড় নিয়ে তারা দেখছে যে পুঁজির পাহাড়টাকে তাদেরকে আরো বিনিয়োগ করতে হবে এবং আরো মুনাফা তৈরি করতে হবে। তাহলে উদ্বৃত্ত পুঁজি, তাদের যতটা পুঁজি দরকার ছিল তা মালিক শ্রেণীর হাতে কিন্তু সেই পুঁজির থেকেও অতিরিক্ত পুঁজি সঞ্চিত হয়েছে। দ্বিতীয় দেখো কি বলছে যে উদ্বৃত্ত পুঁজির বিনিয়োগের চাপ। এবং তখন মালিক শ্রেণী কি করলো যে এই উদ্বৃত্ত পুঁজিটাকে তাদেরকে বিনিয়োগ করতে হবে। কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে? তাদের উপনিবেশ স্থাপন করতে হবে, এমন জায়গায় উপনিবেশ স্থাপন করতে হবে যেখানে কিন্তু শিল্প বিপ্লবের কোনো ঝড় আসেনি। অনুন্নত দেশে কিন্তু তাদের এই পুঁজিটাকে বিনিয়োগ করতে হবে। দেখো, হঠাৎ করে কোনো ব্যবসায়ী সংস্থা কিংবা কেউ একা ভাবে উপনিবেশ স্থাপন করতে পারে না। তখন তারা কি করবে? তারা সরকারের উপর চাপ দেবে নতুন উপনিবেশ সৃষ্টির জন্য। তাহলে কি করছে যে একদিকে তারা মুনাফাটাকে বিনিয়োগ করছে, বিনিয়োগের জন্য তারা কি করবে? সরকারকে চাপ দেবে এবং সরকার কি করবে? উপনিবেশ স্থাপন করবে। কোন জায়গায় উপনিবেশ স্থাপন করবে? যেখানে শিল্প বিপ্লবের ঝড় বয়নি কিংবা শিল্প বিপ্লব হয়নি, যেমন আফ্রিকা, রাশিয়া, এগুলো অনুন্নত দেশগুলোতে ওরা উপনিবেশ স্থাপন করবে। এবং কি করবে? যে এখানকার যে সমস্ত শ্রমিক থাকবে, তাদেরকে নিজের স্বার্থে ব্যবহার করে তারা নিজের যে সমস্ত প্রোডাকশন তারা তৈরি করবে, সেগুলো আবার মুনাফা তারা নিজেরা ভোগ করবে। এবার কি হচ্ছে?
অনুন্নত দেশগুলো, এশিয়া আফ্রিকার অনুন্নত দেশ যেখানে শিল্প বিপ্লব হয়নি, অনুন্নত দেশগুলোতে শোষণ চালানো যাবে, তারা কি জন্য করেছিল, যে অনুন্নত দেশগুলোকে তারা এই জন্যই গ্রহণ করেছিল বা করাব্জ করেছিল যে সেখানে অনুন্নত শ্রমিক শ্রেণীর ওপর তারা অতি সহজে শোষণ চালাতে পারবে এবং কি করবে, এবং নিজেদের মুনাফা লাভের জন্য সস্তায় সেই সমস্ত জায়গা যেখানে অনুন্নত, যেখানে এখনো শিল্প বিপ্লবের ঝড় হয়নি, সেই সমস্ত অনুন্নত জায়গা থেকে সস্তায় কাঁচামাল কিনে নিজেদের দেশে নিয়ে এসে প্রোডাক্ট তৈরি করে আবার সেই সব দেশে বিক্রি করে তারা মুনাফা লাভ করবে। এবার হবসন বলছেন যে অগ্রাসন নীতি যে পুঁজিবাদী শ্রেণী তাদের পুঁজির জন্য তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না এবং তারা পুঁজির পাহাড়ে বসে আছে এবং শ্রমিক শ্রেণী দিন দিন আরো দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। এখানে হবসন বলছেন যে সাম্রাজ্যবাদ কি করছে, নয়া অগ্রাসন নীতি, যে মালিক শ্রেণীর যে অগ্রাসন নীতি সেটা কি সৃষ্টি করছে, সেটা হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ সৃষ্টি করছে। হবসন বলছেন যে কিভাবে এই অবস্থা থেকে কিভাবে বেরোনো যাবে, যদি সম্পদের সুষম বন্টন করা যায়, যে সম্পদ যে জিনিসটা প্রোডাকশন হচ্ছে সেটা যদি মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সমভাবে বন্টন করা যায় তাহলেই কিন্তু এটা সম্ভব। ওই অর্থকে উন্নয়নশীল কাজে ব্যবহার করতে হবে। দেখো কি বলছে, যে হবসন বলছেন তাহলে এই সমস্যা থেকে কিভাবে বেরোনো যাবে, যে অর্থে যেটা পাচ্ছে পুঁজিপতিরা সেটা সমানভাবে বন্টন করতে হবে এবং সরকারের উন্নয়নশীল কাজে এটাকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে। এবার আমরা পড়বো লেনিন কি বলেছেন। লেনিন বলছেন যে পুঁজির ফার্স্ট বলছেন পুঁজির উদ্ভব। শিল্পে অগ্রগতি দেশ, আমরা কি জানি শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে, শিল্পে অগ্রগতি দেশ যেমন ইংল্যান্ড, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র শিল্প বিপ্লব ঘটেছিল এবং সেখানে কি হচ্ছে, সেখানে শিল্প বিপ্লব ঘটার পরে পুঁজিপতি শ্রেণীর হাতে অসম্ভব ভাবে পুঁজি সঞ্চিত হয়েছিল। তাহলে শিল্প বিপ্লবের ফলে পুঁজিটাকে তারা কি করেছিল, তারাও কিন্তু একইভাবে পুঁজিটাকে বিনিয়োগ করারই চেষ্টা করেছিল। কিভাবে বিনিয়োগ করবে, এবার তারা কি করবে, তারা বাজার দখল এবং কাঁচামাল সংগ্রহ করবে, অতিরিক্ত উৎপাদন, বিক্রির নতুন বাজার, কি বলছে যে এবার এরা পুঁজিটাকে বিনিয়োগ করার জন্য তারা কি করবে, তারা কিন্তু বাজার দখল করতে লাগবে। বাজার দখল করা মানে উপনিবেশ স্থাপন করবে এবং আগের থেকে যারা উপনিবেশ ওখানে স্থাপন করে আছে তারা নিশ্চয়ই নতুন বণিকদেরকে তাদের উপনিবেশ স্থাপন করতে দেবে না। তাহলে কি হবে, তাহলে একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি হবে এবং বিক্রির নতুন বাজার, পুঁজিবাদী স্বার্থে বৈদেশিক নীতি এবং উপনিবেশ দখল। তাহলে এই যে নতুন যারা পুঁজিপতি শ্রেণী তারা কি করছে, যারা উপনিবেশ স্থাপন করে আছে তাদের সঙ্গে এদের একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি হবে অতিরিক্ত পুঁজির জন্য। এবং কি করছে, মূলধন বিনিয়োগের জন্য, বাজার দখলের জন্য এবং উপনিবেশ দখলের জন্য যুদ্ধের আহ্বান করছে। তাহলে কি করছে, এই মূলধনটাকে তারা সবসময় চাইছে যে মূলধনটাকে আমরা কিভাবে বিনিয়োগ করব এবং কোথায় বিনিয়োগ করব, যেখানে অনুন্নত দেশ সেখানে এরাও বিনিয়োগ করতে চাইছে। তাহলে কি হচ্ছে, যে অগ্রসর নীতি এবং এই যে অর্থনীতির ক্ষেত্রে পুঁজিপতিরা চাইছে আরো পুঁজির পর পুঁজি একটা পাহাড়ে পরিণত করছে, এটাও কিন্তু যুদ্ধকে আহ্বান করছে। তাহলে লেনিন বলছেন যে পুঁজিবাদী অর্থনীতি সর্বদা যুদ্ধের জন্ম দেয়। কেন যুদ্ধের জন্ম দিচ্ছে পুঁজিবাদী অর্থনীতি? পুঁজিপতিরা সবসময় চাইছেন যে পুঁজিটাকে, অতিরিক্ত পুঁজির পাহাড় তাদের যখন হয়ে যাচ্ছে তখন তারা পুঁজিটাকে বিনিয়োগ করতে চাইছেন এবং অনুন্নত দেশে তারা বিনিয়োগ করতে চাইছেন, কিন্তু সেটা কখনোই সম্ভবপর হচ্ছে না। ফলে লেনিন বলছেন যে পুঁজি হচ্ছে জন্ম দিচ্ছে যুদ্ধের। এবং কি করছে এখানে আরেকটা জিনিস দেখো, লেনিন বলছেন যখন এরা নতুন দেশে তাদের উপনিবেশ স্থাপন করছে তখন সেখানেও কিন্তু শ্রমিক শ্রেণী তৈরি হচ্ছে, তাদের নিজেদের দেশেও কিন্তু শ্রমিক শ্রেণী আছে। এরা কি করছে, অনুন্নত দেশগুলিতে যেখানে তারা উপনিবেশ স্থাপন করছে সেখানে শ্রমিক শ্রেণীদেরকে পরিশ্রমের একটা কঠিনতম পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের নিজেদের দেশের শ্রমিকদেরকে কিন্তু ঠিক ততটা পর্যন্ত নিয়ে যাচ্ছে না এবং তারা একটা অনুগত শ্রমিক শ্রেণী সৃষ্টি করছে। হলো, এবার দেখো কি করছে, যে লেনিন বলছেন
যে এই সমস্ত সমস্যা থেকে তখনই বেরোনো যাবে যখন শ্রমিক বিপ্লব ঘটানো হবে, এবং শ্রমিকরা বিপ্লব ঘটাবে এবং পুঁজিপতি শ্রেণী ধ্বংস হবে। সমাজে কোন রকম মালিক শ্রেণী কিংবা পুঁজিপতি শ্রেণী এবং ধনতান্ত্রিক শ্রেণী থাকবে না। কি হবে? সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র সৃষ্টি হবে। এবার দেখো যে ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন এবং লেনিন তাদের নিজস্ব তত্ত্ব তুলে ধরেছেন। এইগুলো পড়ার পর তোমাদের লিখতে হবে যে উপসংহার। এখন আমরা এই হবসন এবং লেনিনের তত্ত্ব বিশ্লেষণ করে এটা বলা যায় যে ঠিক সঠিক অর্থেও সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ সম্পর্কে হবসন এবং লেনিন তত্ত্বে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট, মানে 100-এ ঠিক তারা তথ্য দিয়েছেন এরকম বলা যাবে না। ঠিক আছে, আজকে তোমাদের সঙ্গে আমি হবসন এবং লেনিনের তত্ত্ব আলোচনা করলাম। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি তোমাদের নেক্সট ভিডিওতে পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।